ফ্যাসিবাদের মতো ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে, জনগণকে নিয়ে রুখে দেয়া হবে বললেন তারেক রহমান। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের ঢল। মিরপুরে সমাবেশ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত আমির। 3 নেতার কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটের মাঠে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান। ওবায়দুল কাদের, সাদ্দাম সহ 7 নেতার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 17 ফেব্রুয়ারি। আজ থেকে গাজা বোর্ড অফ পিসের যাত্রা শুরু। ইসরায়েলি আগ্রাসন চলছেই, নতুন করে 3 সাংবাদিক সহ নিহত 11, আহত 6। এবং বিশ্বকাপ খেলার বিষয়ে বিসিবিকে আজকের মধ্যে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিকেলে ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জনগণকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, গণতন্ত্রের বিপক্ষে শক্তি দেশে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুণ্যভূমি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠেই বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ। সকাল 10টায় সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান। জনতার ঢেউ ঠেলে দুপুর 12:30টায় মঞ্চে আসেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী সিলেটের সন্তান ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 22 বছর পর দলের কান্ডারিকে কাছে পেয়ে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান লাখো জনতা। সিলেট জেলার 6টি ও সুনামগঞ্জ জেলার 4টি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির নির্বাচনী জোটের শীর্ষ নেতারা সমাবেশে অংশ নেন। সমাবেশে বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কি কি করবে তার পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, মানুষকে জান্নাতের টিকিট দেবে বলে প্রতারণা করছে। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। দেশে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যে কোনো চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তারেক রহমান। 48 বছরের ঐতিহ্য ধরে রেখে সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লাখ লাখ মানুষের সামনে নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার আগে বাংলাদেশকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠন করবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, সিলেট। দর্শক, সিলেট থেকে তারেক রহমানের সফরের আরো খবর জানবো। সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্ত। নাজাত, বিএনপি চেয়ারম্যান সমাবেশে উল্লেখযোগ্য আর কি বলেছেন, আর তার আজকের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানাবেন আমাদের।
টিপু, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু তারেক রহমানের সমাবেশটি কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে। তিনি কিন্তু তার যে নির্বাচনের প্ল্যান, তার নির্বাচনের প্ল্যান এবং জনগণকে নিয়ে এবং দেশের উন্নয়নের যে প্ল্যানগুলো আসলে তিনি এখানে তুলে ধরেছেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ যারা আছেন তারা কিন্তু যা ভোটারদের ঠকাচ্ছেন এমনই কিন্তু অনেক কিছু তথ্য তিনি তুলে ধরেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, তিনি কিন্তু এখন আসলে সিলেট থেকে রওনা দিয়েছেন। ইতিমধ্যে তারা পথে সিলেটের আরো দুই জেলা মৌলভীবাজার, শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনি সমাবেশ করবেন আজকে, এবং পথেই কিন্তু তিনি কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এবং নারায়ণগঞ্জে আরও সমাবেশে অংশ নেবেন। আমরা যেমনটি দেখেছি আজকে সমাবেশকে কেন্দ্র করে কিন্তু সিলেটের যে আলিয়া মাদ্রাসাটি রয়েছে, আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে কিন্তু অধীর আগ্রহ ছিল আসলে তারেক রহমানের বক্তব্যগুলো শোনার জন্য, এবং তারা কিন্তু তারেক রহমানের বক্তব্য শোনার জন্য গতকালকে রাত্রে থেকে অনেকে আসলে এখানে অবস্থান করেছেন এবং সকালেও কিন্তু অনেকে এসেছেন। এমনকি আমরা দেখেছি গতকাল দুপুরের পর থেকে কিন্তু অনেকেই আসলে সিলেটের আলিয়া মাদ্রাসায় অবস্থান করেছেন। একটি বিষয় জানলে কি, আমি নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে তার এই আগমনকে কেন্দ্র করে, তার এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীর মধ্যে আলাদা একটি উচ্ছ্বাস বিরাজ করছে। তারা যেমনটি বলেছে, সিলেটে যে 19টি আসন রয়েছে, 19টি আসনের মধ্যে কিন্তু তারা যারা আছেন তারা কিন্তু নির্বাচনের যে কথাগুলো রয়েছে তিনি বলেছেন, এবং সব মিলে বলে যায় তাদের মধ্যে কিন্তু বাড়তি একটি অনুপ্রেরণা কাজ করবে এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাদ, ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে প্রচারণা শুরু করলেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণা শুরুর আগে বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি। এ সময় পুরান ঢাকার গ্যাস, পানি, যানজট সমস্যা নিরসন সহ ভিনদেশি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ধানের শেষে ভোট চান। সেই সাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন ইশরাক হোসেন। আমলে বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে সন্ত্রাসকে পৃষ্ঠপোষক দিয়ে একটা গুম, খুন এবং গণহত্যা সংগঠিত করা হয়েছিল। আমরা সেই সকল কিছুর অবশ্যই বিচার করব ইনশাআল্লাহ। এক ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে আজ নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নির্বাচনী এলাকার ঢাকা 15 আসনে গণসংযোগ করবেন এবং নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এরপর 23 জানুয়ারি উত্তরাঞ্চলে নির্বাচনী সফর করবেন। ওই দিন বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোরে শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান। 24 জানুয়ারি সকালে জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটে হায়ের পক্ষেও গণসংযোগ করবেন জামায়াত আমির। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, তারা একটি বিশেষ দলের প্রতি বিশেষ পক্ষপাত দেখাচ্ছে। দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার উদ্বোধন করে এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার সমাধি জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করে দলটি। নাহিদ ইসলাম সহ এনসিপির 4 প্রার্থী যুক্ত হন এই প্রচারে। তারা বলেন, 24-এর গণঅভ্যুত্থানে চালানো হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার কার্যক্রম চলমান, একে স্থায়ী রূপ দিতে 10 দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চান তারা। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপ করতে গণভোটে হায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বানও জানান এনসিপি নেতৃবৃন্দ। পরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন দলটির কেন্দ্রীয় নেতারা। হাদি হত্যার বিচারের দাবিতে মিছিলও করেছে দলটি। এবারের নির্বাচন যে আমাদের আধিপত্যবাদ বিরোধী যাত্রা, আমাদের আজাদির যাত্রা, সেই যাত্রা আমরা শুরু করছি শরীফ ওসমান হাদি ভাইকে ধারণ করে, স্মরণ করে। এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা অধরা রয়ে গিয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। তবে প্রচারণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি মেনে চলতে হবে তাদের। এবারই প্রথম প্রচারণায় পোস্টার ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে ডিজিটাল প্রচারণা এবং সরাসরি গণসংযোগের উপর জোর দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত আর ইনসাফের বাংলাদেশ করতে দেশবাসীর কাছে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বরিশাল 5 ও 6 আসনের প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে আনুষ্ঠানিক ভোটের প্রচার শুরু করেন তিনি। সুখী সমৃদ্ধ দেশ গড়তে সবার কাছে ভোট চান। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ভোটের প্রচারণা শুরু করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী মনীষা চক্রবর্তী। সবাইকে দাওয়াত দেবো, যৌক্তিক দাওয়াত দেবো। কেন আমরা হাত পাকা ভোট দেব, কি কারণে ভোট দেব? ইসলামের জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা হাত পাকা প্রতীকে ভোট দেব। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো আজ। সকাল থেকেই প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে কিনা, কেমন দেখছেন গণসংযোগ, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। সকাল থেকে এবার প্রার্থীরা কিন্তু নেমে পড়েছেন, যেহেতু আজকে গণসংযোগের প্রথম দিন ছিল, তার কারণে কিন্তু গণসংযোগে তারা নেমেছেন। একটু পর আমি যেখানে আছি, চট্টগ্রাম 9 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, এখান থেকে এই যে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় থেকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গা থেকে গণসংযোগ শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এটি চট্টগ্রাম 9 আসন যেহেতু পড়ছে, তার কারণে এই জায়গা থেকে গণসংযোগ শুরু করবে বলে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামে এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বড় বড় বিলবোর্ড তোলার যে একটা অনুমতি এসেছে, যেহেতু পোস্টার ছাপানো যাবে না, বিলবোর্ড ব্যানার সহ বিভিন্ন কিছু টাঙানো যাবে, তার কারণে কিন্তু দেখা যাচ্ছে বড় বড় বিলবোর্ড কিন্তু ছেয়ে যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু সুন্দর একটা নির্বাচন চাচ্ছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি, কেমন নির্বাচনটা আপনারা চাচ্ছেন, একজন সাধারণ মানুষ হিসেবে কেমন ভোট চাচ্ছেন? ধন্যবাদ। আমরা বরাবরই প্রত্যাশা করছি জনগণের অংশমূলকভাবে একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন চাই, যেটা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা মনে করি এবার হয়তো সেই আশা পূরণ হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আবার সহকর্মী অপেক্ষা করছেন, সেখানে চলে যাচ্ছে। আপনি জানেন যে সারা দেশেই মূলত আজকে প্রথম দিন মূলত প্রচারণা শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়েছে। সেই প্রচারণার অংশ কিন্তু বরিশালে আমরা দেখছি যে বরিশালে বিএনপির প্রার্থী, সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু এই প্রচারণা শুরু করেছেন। এখন এই মুহূর্তে আমরা আছি বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে। তিনি দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের এই প্রচারণা শুরু করেছেন। এবং এর আগে আমরা দেখেছি বেলা 11টায় মূলত বরিশালের ভাষণ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, এবং অন্যদিকে বরিশাল প্রেস ক্লাব চত্বর থেকে শুরু করেছেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী, হাত পাখার প্রার্থী ফয়জুল করিম, তিনিও প্রচারণা শুরু করেছে। আমরা যদি বলি যে বরিশালে মূলত নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে বরিশালে যে মজিবুর রহমান সরোয়ারের ধানের শীষের যে প্রতীক, সেই প্রতীকে তিনি মূলত নির্বাচন করবেন এবং তারই প্রচারণা শুরু হয়েছে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে প্রথম দিনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার সবশেষ তথ্য। স্টুডিওতে মিরন, ধন্যবাদ আপনাকে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠি নিয়ে দুপক্ষের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। একে অপরকে লক্ষ্য করে ছোড়ে ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ।
নিক্ষেপ করা হয় টিয়ার শেল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা কলেজের অনার্স শিক্ষার্থীরা বলছেন, নিজেদের ব্যক্তিগত বিষয়গুলোকে সংঘর্ষের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা না গেলে এমন সংঘর্ষ বন্ধ হবে না। আইডিয়ালের ইন্টার ওরা আগে ঢাকা কলেজের ইন্টারের শিক্ষার্থীদের মারছে, মাইরা মাথা মুথা ফাটাই দিয়েছে, খুবই বাজে অবস্থা। সব পার্সোনাল ঝগড়ারে সামষ্টিক ঝগড়ায় কনভার্ট করে, এরা প্রাতিষ্ঠানিক ঝগড়ায় রূপ নেয় পরে। ওদের ব্যক্তিগত পার্সোনাল ইস্যুটা ওরা হচ্ছে যখন ওইটা সার্কেলের ভিতর চলে গেছে, সার্কেলের পরবর্তীতে ওটা বের হয়ে ওটা ক্যাম্পাস কেন্দ্রে নিয়ে আসছে। জামায়াতের ইসলামীর প্রচারণার বিষয়ে সবশেষ তথ্য জানাতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মাহমুদ। রাজু, জামায়াতের প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনারা যেমনটা জানেন, আসলে আজকে নির্বাচনের প্রচারণার প্রথম দিন। আমার ঠিক পেছনে আমি আছি এই মুহূর্তে ঢাকা 15 নম্বর আসনে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের আমির শফিকুর রহমান, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে সকাল থেকে আসলে জামাত এবং অন্যান্য দলের যারা প্রার্থীরা আছেন তারা এই নির্বাচনী প্রচারণায় শুরু করেছেন। কারণ গতকাল আমরা জানি যে দুপুরের পর প্রত্যেক প্রার্থীরা আসলে তাদের প্রতীক বরাদ্দ পায়। সেই প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা আসলে প্রচারণায় নামার যেই কাজটি সেটি আজ থেকে শুরু করেন এবং আজ থেকে প্রচারণার কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিরপুর 15 আসনে, এটা 10 নম্বরের মধ্যে পড়ে, মিরপুর 10-এ। এই আসনে আজকে আদর্শ উচ্চ বিদ্যালয় যেই জায়গাটি আছে, এখানে জামাত ইসলাম তাদের নির্বাচনী প্রচারণার প্রথম যেই সমাবেশ, সেই সমাবেশ পরিচালনা করবেন। তো সবকিছু মিলিয়ে আজকে থেকে আসলে নির্বাচনের পুরোদমে প্রচারণা চালাবে সকল রাজনৈতিক দলের যারা প্রার্থীরা আছেন, সকল প্রার্থীরা। তো এই এখন পর্যন্ত আসলে যেহেতু নির্বাচনের প্রচারণা আজকে থেকে শুরু হয়েছে, ভোটের মাঠ জমজমাট থাকবে। তো এই পর্যন্তই আসলে আমার কাছে আসলে আজকের খবর। রাজু, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 এর 3 সদস্যের বেঞ্চ। আগামী 17 ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছেন আদালত। এ মামলার 7 আসামি সবাই পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনা, নির্দেশ, উস্কানি ও বাস্তবায়নের নেতৃত্বে সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল এই 7 জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন। তাদের বিরুদ্ধে আগামী 17 ফেব্রুয়ারি 2026 তারিখে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রসিকিউশনের উইটনেসের দিন ধার্য করা হয়েছে। দীর্ঘদিনের নীতি ভেঙে প্রায় 8,300 কোটি ডলারে ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ কিনছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এর ফলে হ্যারি পটার, গেম অফ থ্রোনস আর এইচবিওর মতো জনপ্রিয় সব কন্টেন্ট চলে আসছে তাদের হাতে। তবে সিইওরা একে যুগান্তকারী বললেও এমন সিদ্ধান্তে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। বিশাল অঙ্কের ঋণের চাপে শেয়ার কেনা বন্ধ করায় ডিসেম্বরের শুরু থেকেই 15% বেশি কমেছে নেটফ্লিক্সের শেয়ার দর। পাশাপাশি একচেটিয়া বাজার তৈরির আশঙ্কায় এই চুক্তি নিয়ে কঠোর নজরদারিতে যাচ্ছেন নিয়ন্ত্রকরা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সবাইকে ধন্যবাদ।